মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ কর ইজহান। তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না ইজহান, খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা। তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস, তার উপর সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করিস না, কথাটা শুনে আবার কিছু হয়ে যায়। পাগলামো করিস না ইজহান। কথা শুনে ইজহান কিছুটা নত হলো। ইজহান শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটি ছোট বোনও আছে, ইজনিয়া শেখ ইনেন। আপাতত মেডিকেলে পড়ছে, ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। ইজহান পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। ইজহানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইজহানের মা মুনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী। ইজহান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ পা ফেলে রুম ত্যাগ করলো। মুনিরা বেগম হাসছেন, এ হাসি যেন তৃপ্তিময়। মুনিরা বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইজহান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছলো। গ্রামেই তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনোরকম সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে, তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে, আর কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মর বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইজহান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘোরে কান্না করছে। ইজহানের বোন ইজনিয়া পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়। এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা। বাবাহারা মেয়ে আমার। তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটার জন্য ভালো থাকে। ইজহান গম্ভীর কণ্ঠে জবাব দিল। জি। অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মের এক পাশে ইজহান এবং আরেক পাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইজহান আরেকবার ইসনিয়ার দিকে তাকালো। ইজহান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইসনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্ততভাবে বলল, আপু, আমি একটু পানি খাবো। ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঢক ঢক করে পানি 1 বোতল খেয়ে ফেললো। পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজহানের দিকে তাকালো। ইজহানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইজহানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবলো, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো। কি সুন্দর চেহারা, গালে চাপ দাড়ি, চোখে চশমা। পদ্মের মনে হলো এই যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে ভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো, মন ভরে। ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো। ইজহানের মা মুনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। কিসব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। ইজহান এগুলো না শেষ করেই উপরে চলে গেল। এ বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়ম কানুন শেষ করে ইসনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল। প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। ভাবি, তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও। আমি যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটি বলে ইসনিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেললো। বেশ আকুতি করে বলল, আপু, আমি কখনো একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো। ইসনিয়া হেসে ফেলল পদ্মের কথা শুনে। তুমি একা কোথায়? ভাইয়া আছে তো। ইসনিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমোবে শুনেই কেমন শরীরে কাঁটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমোতে পারবো না। ইসনিয়া হেসে দিল কথাটি শুনে। সে তোমার বর, খাঁটি বাংলায় যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে। পদ্ম বড়সড় একটা ঢোক গিলল। ওনার সাথে ঘুমাতে হবে?
ইসনিয়া কিছু বলতে যাবে তখনই ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। ইসনিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থেকে পড়ল। কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিয়ে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? না, এই তো যাচ্ছি। বলেই ইসনিয়া চলে গেল। ইসনিয়া চলে যাওয়ার পর ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজহান হালকা ধমকে সরে বলল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজহানের ধমকে পদ্ম আমতা আমতা করে বলল। পদ্ম। ইজহান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলোতে বুলোতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইজহানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইজহানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি, তার উপর আবার ইজহানের এসব কথা। কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না ভালো করে দেখতে পারছি। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হাই, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজহান? হসপিটালের কোনো লোক যদি জানে ইজহান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিচ্ছু থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজহান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানেয়া কল দিল। সেও ইজহানের মতো সিনিয়র ডাক্তার। এত রাতে সানেয়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজহান। এটা প্রায়ই এই কাজ করে। ইজহান কলটা রিসিভ করলো। হ্যালো ইরফান শেখ, কি অবস্থা আপনার? ভালো। হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারি কি? আমি তো প্রায়ই এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এটা বলে ইজহান ফোন কেটে দিল। ইদানিং সানেয়ার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজহানকে। শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি, দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এইভাবে পরেছে। আবার শাড়ি পরেছো কেন? তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি? 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়ি তো পরতে পারো না দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ইজহানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললো। আসলে কখনো পরা হয়নি তো তাই। ইজহান মুখ ঘুরিয়ে ফেললো। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইজহান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ খুব ভয় পেয়ে গেছে। যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট, এ পাশে ইজহান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘোরে যেন তার কাপড় ঠিক থাকে, আর সে যেন ইজহানের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইজহানের ঘুম ভাঙলো। প্রতিদিন ইজহান এই সময়টাতেই ঘুম থেকে উঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। ইজহান দেখলো তার বুকের উপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইজহান খাটের পাশের ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল, তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ইজহান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইজহান চুপচাপ ডাইনিংয়ে বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা নাস্তা দাও। মুনিরা শেখ ইজহানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ইজহানের দিকে তাকাচ্ছেন না। মুনিরা শেখ ইজহানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই, দেখো না। আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ইজহানের কথায় মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশহীন কথাবার্তা। সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজহানের খাবার বন্ধ হয়ে গেল। ঘুমাচ্ছে। ইজহান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব।
এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলে কাল সকালেই ওখানে চলে যাব। ইজহানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলে এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইজহানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথেই নিব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি, সেটা অন্তত ভুলে যেও না বাবা। মা, আসছি আমি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইজহান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশের সোফায় বসলেন। আচ্ছা, আমি বলি কি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সব কিছুই তো তোমার ইচ্ছাতে হচ্ছে, এটা না হয় আমার ইচ্ছাতে একটু হোক। ইজান সারাদিন হসপিটালে থাকবে, পদ্মকে একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওইখানে বলো? সবে মাত্র গ্রাম থেকে আসলে মেয়েটা, শহরে কিছুই চেনে না। যদি ওখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয়? পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে? ওর তো একাই থাকা লাগবে। আর না হয় বাসায় তুমি 2-1 দিন থেকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। ঠিক বলেছ, আমি থেকে আসবো এই বাসা থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20, তখন পদ্মের ঘুম ভাঙল। ডুলুমুলু হয়ে উঠে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে। 2 হাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইজহানের রুম ভালো করে দেখছে। এক দেয়ালে ইজহানের অনেক বড় একটা ছবি। দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ইজহান দাঁত দেখিয়ে হাসিয়ে দিয়ে আছে। ইজহানের গ্যাজ দাঁতও আছে, যার কারণে তার হাসিটা একটু বেশিই সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইজহানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে উঠে তাকে তো দেখলাম না। এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইসনিয়া দাঁড়িয়ে রয়েছে। ইসনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশিই হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে। ইসনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইসনিয়ার সামনে দাঁড়ালো। ইসনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। এ কি, এ অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিকমতো পরতে পারিনি, আমি কখনো পরিনি। তা তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যে এভাবে শাড়ি পরেছো, ভাইয়া কিছু বলেনি? ইসনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করল। না আপু, উনি কিছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দেবেন আপু? অবশ্যই দিব। আর শোনো, তুমি আমাকে তুমি তুমি করে বলো, ঠিক আছে? জি আচ্ছা। ইসনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইসনিয়াকে প্রশ্ন করলো, আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইসনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না, বিষয়টা একটু বেশি হাস্যকর না? তোমার ওনার নাম ইজান শেখ। সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নাও একজন ডক্টর। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে। আপু, তোমার ফোনে এখন কয়টা বাজে? এত তাড়াতাড়ি উনি হসপিটাল চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? ইসনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। এখান থেকে হসপিটাল যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, আই মিন মেডিকেল অফিসার, তাই ওদের একটু আগে হসপিটালে উপস্থিত থাকতে লাগে। বুঝছো সুন্দরী? জি আপু। ইসনিয়া এবার মজা করেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু। ইসনিয়া হাসতে হাসতে শেষ। আমার নাম ইজনিয়া শেখ। তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ। আচ্ছা, এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়ে গিয়েছে, এখনো নাস্তা করনি, মা বকবে। তাড়াতাড়ি চলো। ইসনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো। ডাইনিংয়ে এক মহিলা খাবার বাড়ছে। ইসনিয়া মুনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনিও এখনো নাস্তা করেননি। একই টেবিলে পদ্ম, তার ননদ এবং তার শাশুড়ি বসলো। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি চলে এসেছে। ইসনিয়া পদ্মকে 1 গ্লাস পানি দিল। মুনিরা শেখ পদ্মের এই অবস্থাকে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছে তুমি?
পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনো চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছে। হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটের যাওয়ার কথা শুনে। রাত কেলিয়ে মুনিরা শেখকে উত্তর দিল ইসনিয়া। মুনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইসনিয়ার। শোনো পদ্ম, আমিও যাবো ওই বাসায়, কয়েকদিন থেকে আসবো। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে, এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসলো। পদ্মের হাসি দেখে মুনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশে চেয়ারে দাঁড়ালেন। পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্মও তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইজহান তার কেবিনে বসে আছে। লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো। ইজহান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত ছাপ থাকে তার। সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইজহানের কেবিনে সানেয়ার আগমন ঘটল। সানেয়া ইজহানের সামনাসামনি চেয়ারে বসলো। ইজহান তার চেয়ারের শরীরকে হেলিয়ে দিল। সামনে থাকা কলমটা ঘোরাচ্ছে। তার দৃষ্টি সানেয়ার দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলেন, ফোন কেটে দেন? কাহিনী কি বুঝছি না কিছুই। আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? রাত 1টা 2টা এই সময় তো দিই। তখন মানুষ কি করে? ইজহান চোখ ছোট করে প্রশ্নটা করেছে সানেয়াকে। সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরো পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি। আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন ইনহাস শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানেয়া। লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনার কি আমার সেরকম মনে হচ্ছে? আসলে কি রকম বুঝতে পারছি না। যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিইও এবং ম্যানেজিং কমিটি সব মিলে একটা গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব, এখন আমি রোগী দেখা স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। ইজহান বুঝেও না বুঝার মতো বলল। কথাটি সানেয়ার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব, তার মতো একটা সুন্দর মেয়েকে ইজহান পাত্তা দিচ্ছে না। বিষয়টা বেশ সন্দেহজনক। ইজহান কেন বুঝে না সানেয়া যে তার খুব পছন্দ। সানেয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, নাহলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকেল ইসনিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মের কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এরকম কথা বলা মানুষকেই পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কিভাবে। ইসনিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইসনিয়া রাতের খাবার খেয়ে ফেললো। ইসনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইসহানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণে ঘুমিয়ে যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের কেন জানি কেমন কেমন লাগে, যেন ইজহান তার দিকেই তাকিয়ে আসছে। একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34। তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজহান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে। এই কথা চিন্তা করেই পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30। ইজহান বাসায় আসলো। উপরে ওঠার সময় মুনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনো খাননি। ইজহানের কথা মতো তাই করলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজহান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইজহান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম, আরেক পাশে ইজহান। ইজহান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজহান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পাইনি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনে হয়নি বৃষ্টি আসবে। ইজহান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। গুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজ তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তার মা তাদের 2 বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো। এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইজহান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইজহানের পেছনে দাঁড়ালো। ইজহান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজহানের টি শার্ট টেনে ধরলো। ইজহান পিছন ফিরে তাকালো, দেখলো পদ্ম
চোখ বন্ধ করে মুখ কাচুমাচু করে রেখেছে। ইঝান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে। জি হ্যাঁ। আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবার চোখ বন্ধ করে ইঝানের টি শার্ট চেপে ধরেছে। ইঝান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশের মেঘ বোঝা যাচ্ছে না কিছু, চারদিক এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইঝান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে ইঝান ভালো করেই খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইঝান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইঝানকে। ইঝান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। বুঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইঝানের বুক সমেত। ইঝান মনে মনে বলল, বয়সেও ছোট, উচ্চতায়ও। আচ্ছা, ইঝানের এমন কেন লাগছে? পিছিয়ে একটা মেয়ের সংস্পর্শে এসে। ইঝানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইঝান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল হাবা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইঝান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইঝান লিভিং রুমে সোফায় কাটিয়ে দিল। মনে চাচ্ছে না রুমে যেতে, তাই এখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার, ইঝানের ছুটি, হসপিটাল যেতে হবে না তার। তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইঝান একটু বেশি সময় ঘুমায়। ইঝান ঘুমোচ্ছে। মনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমোচ্ছে। মনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইঝান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইঝানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেনই। ইঝানের ঘুম ভেঙেছে 8টায়। ইঝান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইঝান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইঝানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইঝান তার বাবার পাশের সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইঝানের সাথে কথা বলছে না, কিন্তু ইঝান তো তার কথা রেখেছে। তাও কেন এত তেজ দেখাচ্ছে ইঝান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইঝানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইঝান মাথা তুলে পদ্মকে দেখলো। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইঝানের দিকে তাকাচ্ছে না। ইঝান কফিটা হাতে নিল। পদ্ম ইঝানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মুনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই আবার উনি ইঝানের জন্য পদ্মের হাত ধরেই পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলেই এসবকে কফি বানিয়ে এনে খাওয়াতো। হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইঝানকে। এ বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খাই। কিন্তু ইঝান কেন কোনো ভ্রুক্ষেপ করলো না হুমায়ুন শেখের কথাই। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে, আর কারণ তার কথা বলা পছন্দ না। খুব কম সময়ে এসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইঝান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকিয়ে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইঝান। কথা বলা শেষ করে পদ্ম ফোনটা দিয়ে দিল ইঝানকে। ইঝান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইজান। পদ্ম, তুমি একটু এদিকটাই থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইঝান পদ্মের দিকে তাকালো। নিরাশিক ইঝানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোনো ইজান, তুই সত্যি কথা বলবি? আমি যা যা বলবো তুই শুধু সোজা সাপটা উত্তর দিবি। ইঝান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইঝানের চোখে মুখে একরাশ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইঝান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলছিস ঘুরিয়ে পিছিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এসব? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইজান, কেন? তুই শুধু একবার বল, তুই মেনে নিতে পারিসনি? মুনিরাশিক বেশ ব্যস্ত হয়ে গেছেন। ইঝান শান্ত গলায় উত্তর দিল। আচ্ছা, আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মুনিরাশিক থমকে গেছেন ইঝানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার।
ইজান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন। সোজা সাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। ছেলের কথাই মুচকি হাসলেন মুনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না। ইজহান তার বেশ শখের একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথম ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে? এক কথার কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথেই নিব, যেখানে যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইজহান। আর শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? আচ্ছা, নাস্তাকে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিট লেট করব না কিন্তু, মনে রেখো। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইসনিয়া রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইসনিয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইসনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজহানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মুনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মুনিরা শেখের লাগেজ আগে আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মুনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মুনিরা শেখের কথাই মুচকি হাসলো পদ্ম। ইজহান এখনো পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মুনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরো আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এই প্রথম দেখেছে, তাই হয়তো ভালো লেগেছিল তার। পাশে এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মুনিরা শেখ। ইজহান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লো উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমে সোফায় বসে পড়লো। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালে ইজহানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই দেখছে। ইজহান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি। এখনো মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজহান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? না ডাক দিলে হতো না? এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করেই রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইজহান মুখ ওইদিকে রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইজহান আর উত্তর দিল না। পদ্ম ইজহানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজহান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মুনিরা শেখের রুমে গেলেন, তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে। তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। ইসান কি করেছে? শুয়ে আছেন দেখেছি। মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মুনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মুনিরা শেখ রান্না করলেন। রান্না করার মাঝে পদ্মকে কত শত প্রশ্ন করেছে মুনিরা শেখকে। তিনি একটুও বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মাঝে মুনিরা শেখ পদ্মকে ইজহানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবার উকি দিয়ে দেখেছে ইজহানকে। মহাশয় ঘুমোচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মুনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজহান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা? পদ্ম শুনে মাথা নাড়ল। মুনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ইজহানের কথা মতো পদ্ম রুমে গেল। ইজহান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্মও বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজহান একবার পদ্মের সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না। তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজহান কিছুটা ধমক দিয়ে বলল, শুনোনি কি বলেছি? আর মাথা উঠাও। পদ্ম মাথা উঠালো। ইজহান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মা যে বলল মায়াবী চেহারা, ঠিক তাই। ফর্সা বেশি, ভ্রুগুলো চিকন। দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইজহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে বলল, সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারাদিন কান্না করতাম,
যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন, আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইছানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছো সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আঁতকে উঠছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইছান চুপ হয়ে আছে। পিচ্চি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইছান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আরেকটু কাছে গিয়ে বসি, হ্যাঁ? এটা বলে সত্যি সত্যি ইছান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইলো, কিন্তু সেই মুহূর্তে ইছান হাত টেনে ধরলো। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাচুমাচু হয়ে বসে আছে। তার ভালো লাগছে না ইছানের স্পর্শ। পদ্ম ইছানের হাত সরিয়ে দিল। ইছান অবাক হয়ে গিয়েছে। সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইছান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইছান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইছানকে। ইছান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছু আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইছানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে ইছান কিভাবে তার মনের কথাটা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কতদূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানে চলে এসেছি, তাই আর। ইছান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত। এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দেন তাহলে করব, কিন্তু এখানে থেকে আমাদের গ্রাম অনেক দূর। কিভাবে যে আসবো আবার যাব। বউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটা অমানুষ না আমি। আমি তোমার মা, আমার মা বাবা সবার সাথে কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দিব। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠে বলল, না না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথে আমি পরিচিত নই, আমার ভয় লাগে। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সবকিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে আমাকে দেখলে, আমি একটু পাশে বসলে আপনি ভয় পান, এরকম লেখা ছিল আমার কপালে। হায় আল্লাহ! পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশিই ভয় পায় পদ্ম। আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেই পারো। নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল। কিসব বলছে এই লোক? না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আমি কখনো এসব করিনি। ইছান হেসেই দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমি হব তোমার প্রথম প্রেম, তোমার প্রথম ভালোবাসা, কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা, তুমি এখন ঘুমাও। আমি তো ঘুমিয়েছি, আমি এখন একটু বাহিরে যাব। পদ্ম ইছানের দিকে তাকিয়ে বলল। কোথায় যাবেন? ইছান হাসলো। আস্তে আস্তে পদ্মের ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম দিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নিবে দুজনেই। এই তো একটু বাহিরে যাচ্ছি, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইছান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল। আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে সে বাইরে গিয়েছে একটু। আজ হসপিটালে সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন। সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এটা সবাই উপভোগ করে। বিশেষ করে সানেয়া, কারণ সে দীর্ঘ সময়টার সে ইছানের পাশে বসে থাকতে পারে। আজ সানেয়া রেডি হয়ে ইছানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়। ইছানও তাই করলো, কারো কথা ফেলতে পারে না। সানেয়া মাঝে মাঝে এই আবদারটা করে, আর ইছানও সানেয়ার কথা রাখে। ইছানের গাড়িতে উঠে সানেয়া বলছিল, সাদা শার্ট পরার কি দরকার? এমনি সুন্দর, আরো সুন্দর লাগে। কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ইছান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? যে আপনার রূপের রহস্য কি জানেন? এসব সিক্রেট কথা কি আর আমাদের বলবে নাকি? সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং পরার কি দরকার? জানতে হবে না, কিন্তু সত্যি কথা খুবই সুন্দর লাগছে আপনাকে। মাশাআল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইছান শুধু হেসেছে সানেয়ার কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে।
রেস্টুরেন্টে ইসহান সানায়া একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালে বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইসহান সানায়াকেই বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে উঠে ইসহান আর সানায়া বিয়ে করবে কবে। এই কথাটা ইসহানের থেকে সানায়া বেশি উপভোগ করছে। ইসহান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারেই সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইসহানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইরশান সাহেব, আপনি কি আসলেই সায়ানাকে বিয়ে করবেন? ইসহান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, না হলে তাকেই বিয়ে করব। ইসহানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইসহানের স্বভাব চরিত্রে কখনো এমনটা দেখা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দ করতে পারে। ইসহানের কথা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণেই কি ইসহান তাকে পাত্তা দিত না? ইসহান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে। ইসহান কিছুক্ষণ পরপর আর চোখে সানায়ার দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ করে আছে। বুঝাই যাচ্ছে খুব বড় ছেঁকা খেয়েছে সে। সানিয়া কিন্তু ইসহানের পাশেই বসেছে। প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সানিয়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছেও না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সানিয়া চলে গেল। সবাই ওকে থাকতে বললো তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এ বিষয়ে ইসহান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, সে নিজের মতো ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠলো। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মুনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, ইজান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছে উনি বাইরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে ডাকেননি কেন? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মুনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে মুনিরা শেখকে। মুনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলেই খুব সুন্দর মনের, কথা শুনলেই বোঝা যায়। তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজহান মুনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে। তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মুনিরা শেখের রুমে গিয়ে বসলো। ওর কাছে একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না, এখন আর ঘুমও আসছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শোনো। জি বলুন। ইজহানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ইজহানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল। জি, সব ঠিক আছে। মুনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ইজহান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকে একেবারেই তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজহানের আশেপাশে থাকতে চায় না সেটা বেশ খেয়াল করলেন মুনিরা শেখ। মুনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিল না সেটা। তাহলে তো ভালোই। মুনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যে বলেছে, সেটা নিয়েই খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারত, কিন্তু সত্যিটা শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপ ভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সে কথা মনে করে পদ্ম বলেনি কিছু। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ইজহান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া না করে। ইজহান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইজহান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইজহানের কথা শুনে পদ্ম ইজহানের দিকে ফিরে তাকালো। ইজহানের দিকে তাকিয়ে এসে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করলো। ইজহান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবে ইজহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। দেখে ইজহান চমকে উঠেছে। যে মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সে এখন জড়িয়ে ধরেছে। আর কাছেই বা কেন? সে তো কিছু বলেনি।
বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইজহান তার এক হাত পদ্মের মাথার উপর রাখলো, নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো কি? আমি মাকে মিথ্যে বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যে বলিনি। আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে মেনে নিব, আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ইজহান হেসে দিল। কাঁদলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা বলবো না, তাহলে 2 হাত দিয়ে জড়িয়ে ধরি। হ্যাঁ, পদ্ম মাথা নেড়ে সাই দিল। রাতের অন্ধকার পুরো চারদিক ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইজহান শত কথা বলার পরেও পদ্ম কাঁদছে। ইজহান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হয়েছে। আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছো তুমি, এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যান তখন কি হবে? আমি না বললে কিভাবে জানবে? এখন যাও ঘুমাও। অবশ্য যে কান্না করেছো ভালো ঘুম হবে। পদ্ম ভ্রুকুচকে বলল। কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ইজহান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। আমি আগে জানতাম না। ইজহান চোখটা রাগিয়ে হালকা ধমকে সুরে বলল। এখন তো জেনেছো, যাও ঘুমা। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমাতে চলে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এভাবে ধমক না দিলেও পারত। যখন রাত 1টা তখন ইজহান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইজহান অনেক রাত করেই ঘুমায়, তার অভ্যাস এটা। পদ্ম ওদিকে ফিরে ঘুমোচ্ছে। ইজহান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপ্সরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখলো ইজহান ঘুমিয়ে আছে। যদিও ইজহান বেডের ওই পাশে শুয়েছে। পদ্ম ইজহানকে দেখে মুচকি হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে ইজহান এখনো ঘুমোচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করলো। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজগুলো করত। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুব খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা বুঝেছি। ইজহান উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মুনিরা শেখ নিজেই রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলেছেন তিনিই রান্না করবেন, তাই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইজহানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো? মুনিরা শেখের কথা শুনে পদ্মর মনটা খারাপ হয়ে গেল। মুনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ সেটাই তো, এই জন্যই আমি যেতে চাচ্ছি না। আর ইজহানের বাবা তো বললো আমাকে কয়েকদিন থাকতে। এখন কাল আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার এক কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। আমি ইজহানের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এসব কার্যকলাপ দেখে ইজহান মুচকে হাসলো। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে। ইজহান সোফায় বসলো। তখনই সানায়ার মেসেজ দিল ইজহানের মেসেঞ্জারে। সানায়া মেসেজ লিখেছিল সে এখন ইজহানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানায়ার প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আবার বাসায় পদ্মও আছে। ইজহান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ইজহানের দিকে তাকায়। ইজহানের কথা মতো সে রুমে চলে যায়, কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ইজহান তার মাকে বলল, মা, বাসায় সানায় আসবে, আমি চাই সানায় যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালের সবাই কিছুদিন পর গেট টুগেদার যাব, তখন পদ্মকে নিব আমার সাথে। এখন কোনো মতে পদ্মকে সানায়ের সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চিনে, কারণ বহুবার সানায়া ইজহানের সাথে তাদের বাসায় এসেছে। সানায়াকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্ম ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে যাওয়া যাবে না? তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা বুঝেছি, তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানায় বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝিয়ে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর রিজহান শোন, তোর বাবা বললো আমাকে বাসায় যেতে, ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইজহান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে, আমি কথা বলবো রাতে এসে। তুমি বাবাকে কল করে বলবা আজ এই বাসায় থাকতে। দেখি কি করা যায়, এ বিষয়ে পরে কথা বলবো। আমি পদ্মের কাছে যাই। আচ্ছা। ইজহান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে।
পদ্ম বাহিরে তাকিয়ে আছে, ইসহানকে খেয়াল করেনি। ইসহান পদ্মের সামনে এসে দাঁড়ালো আর পদ্ম তৎক্ষণাৎ তার পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম, বাসায় একজন গেস্ট আসবে, তুমি ভুলেও এই রুমের বাইরে পা রাখবে না। সে চলে যাওয়ার পর তুমি পুরো ফ্ল্যাট ঘুরতে থেকো, আমি কিছু বলবো না। পদ্ম মাথা নাড়ালো, অর্থাৎ সে বাইরে যাবে না। ইসহান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ইসহান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানেয়া আসলো ইসহানের বাসায়। মুনির আশিককে দেখে জড়িয়ে ধরলো। কখনো এটা করেনি, সে আজ করেছে। মুনির আশিক বেশ অবাক হলেন, সাথে ইছানও। ইছান ভেবেই নিয়েছে মনে হয় হঠাৎ ভূতে ধরেছে সানেয়াকে। কেমন আছেন আন্টি? সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টি, বাসায় থাকবেন নাকি? না, আমি এসেছি বেড়াতে। বলতে গেলে ইজান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যাই আর কি। আঙ্কেল আর ইসনি আসেনি? ইজানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরো অনেক কথা জিজ্ঞেস করলো। মুনির আশিক সানায়াকে বললো নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসছে ইসহানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানায়া মুনির আশিকের কথা বলেই চলেছিল। ইছান যে কি পরিমাণে বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ। ইছানের খাবার শেষ, কিন্তু সানায়ার খাবারও শেষ হয়নি, কথাও শেষ হয়নি। আপনি কি আজ হসপিটালে যাবেন না? এত কথা না বলে তাড়াতাড়ি চলুন। ইছহানের কথা শুনে সানায়া বেশ লজ্জা পেল। চলুন। অতঃপর ইসহান আর সানেয়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনির আশিক পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনির আশিককে বলল, মা, কে এসেছিল? ইজান যে হসপিটালে চাকরি করে, ওখানকার এক ডাক্তার এসেছিল। ইজানের কলিগ হয়। ও আচ্ছা। মা, উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে, আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ও, ইজান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দেবে। পদ্ম মাথা নাড়ালো। নাস্তা শেষ করার পর মুনির আশিক দুপুরে রান্না করতে গেলেন। পদ্মও তার পিছনে ছুটল। মুনির আশিকের এটা খুব ভালো লাগে, মেয়েটা একেবারে তার মেয়ের মতোই। ইসনিও বাসায় আসলে মুনির আশিকের পিছন পিছন থাকে। এখন পদ্মও সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবার খেলেন। হুমায়ুন শেখ আর মুনির আশিক রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। পদ্মর ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না একা একা। গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুবোন মাঠে হাঁটতো, নদীর পাড়ে গিয়ে বসতো। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথা ভাবলো। ইস, দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সবকিছু রোবটের মতো লাগে তার। একা একা কি করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। হেঁটেও শান্তি লাগছে না। কি যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনির আশিক আসলো। তাদের দেখে তো পদ্ম আরো খুশি হয়ে গিয়েছে। সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26 ইসহান বাসায় আসলো। ইসহান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিল, খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। হুমায়ুন শেখ ইসহানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজে চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইসহানের সে অবস্থায় থেকেই হুমায়ুন শেখকে উত্তর দিল। কামলা খাটতে কোথায় দেখেছো? একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো? হুমায়ুন শেখ ভ্রু কুঁচকে ইসহানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছে তো কি হয়েছে? আমাদের মতো সেনাবাহিনীর লোকদের কত সম্মান তুমি জানো? বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখেছি। তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা? হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইসনিয়া হোস্টেলে চলে গিয়েছে। আমি কি একা একা থাকবো নাকি? তো আমার বউ কি একা একা থাকবে নাকি? ইসহানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছে উনি পাড়ার সামনে? এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না। আমি ভেবেছি পদ্মের মা আর ওর বোনকে বলবো কিছুদিন থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মুনির শেখ সম্মতি জানালেন ইসহানের কথায়। ইসহানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর বোন আসলে অন্তত আর একা একা লাগবে না। রাতের খাবার খেয়ে ইসহান পদ্মের রুমে আসলো। ইসহান বেডে বসলো, পদ্মও বসলো কিন্তু দূরে। পদ্ম ইসহানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে। ইসহানের ধন্যবাদের কারণ বুঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে এখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকতে, এটার জন্য। ইসহান মুখ কালো করে বলল, ও আচ্ছা,
ইজহানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট হয়। ইজহান হঠাৎ মুখ কালো করে ফেললো কেন? কি হয়েছে আপনার? তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছো, আমি সেটা গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ইজহান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ইজহান আবারও বলল। কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব। ইজহানের পাশে বসলো। ইজহান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা গেল। ইজহান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ইজহানের হাত ধরে বলল, আবারও ধন্যবাদ আপনাকে। ইজহান হেসে দিল। পদ্ম ইজহানের যে হাতটি ধরেছে পদ্মের হাতের উল্টো পিঠে তার উষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম একটু বেশি লজ্জা পেল। ইজহান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযত করলো। ভুলে আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব কিছু করবে না। খুব বড় ভুল হয়ে গেল। এমনটা না করলেও হতো। ইজহান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে ঘাপটি মেরে বসে রইল। এটা দেখে ইজহান বলল, এইভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো। কোনো কথা বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো। ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ইজহান সবকিছুই খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারল না। ইজহান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল। কি হয়েছে তোমার? পদ্ম ইজহানের হাত ছেড়ে দিয়ে বলল। কিছু হয়নি। ইজহান বিরক্তিকর ভাব নিয়ে বলল। কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুঁচকে বলল। আমার হাত একটু এগিয়ে ধরেছিল। ইজহান একটু নতসুরে বলল। আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসলো। সে কোনো কারণ ছাড়াই এই লোকটার সাথে রাগ করলো। পদ্ম ইজহানকে বলল। সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইজহান বারান্দায় চলে গেল। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ভালো লাগছে না তার। এখন সবকিছুই অগোছালো মনে হচ্ছে ইজহানের। এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে। পদ্ম ইজহানের পিছনে দাঁড়িয়ে ইজহানের শার্ট টেনে ধরেছে। ইজহান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ইজহান আবার ওদিকে ফিরে বলল। মাথা ব্যথা করছে? পদ্ম কিছু বলল না। সে ইজহানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইজহানকে বলল। শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল কেটে দিব, ভালো লাগবে আর মাথা ব্যথা হয়তো বা কিছু কমবে। ইজহান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইজহানের আসলেই খুব ভালো লাগতেছে। ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল। এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইজহান চোখ বন্ধ করে বলল। সেটা তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পদ্ম ইজহানের চুলগুলো হালকা টেনে বলল। বলুন না, আমি একটু শুনতে চাই। যেভাবে চুলগুলো টেনে ধরেছো ব্যথা পাইনি? গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই? আরো জোরে টেনে দিতে। পদ্ম অভিমানী সুরে বলল। বলুন না, এমন করছেন কেন? তোমার মা আর বোন কাল আসবে, আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে, গাড়ি করে আসবে। পদ্ম বুঝলো না ইজহানের গাড়ি আবার কোনটা। অবুঝের মতো প্রশ্ন করলো। আপনার গাড়ি? কই, আমি তো দেখিনি। ইজহান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল। সিরিয়াসলি? তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসায় আসলাম, ওইটা কি আপনার গাড়ি? ইজহান আবারও চোখ বন্ধ করে ফেললো। শান্ত কণ্ঠে উত্তর দিল। জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করলো। মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবলো ইজহান মিথ্যে বলছে। আচ্ছা, আমি তো দেখিনি। আপনি ফোন করেছিলেন, মিথ্যে কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজেই নিজের কাজে লজ্জা পেল। লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ইজহান বিরক্তি হলো পদ্মের কথাই। এত প্রশ্ন করার কি আছে? তার মা আসলেই তো দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি। পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ইজহানের মাথায় হাত বোলাতে লাগলো। আর শুধুমাত্র রাতটা, তারপর তার মা আর বোন আসবে। পদ্ম নিজেই হাসছে। ইজহান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মের হাসি দেখলো না। কিছু সময় বাদে ইজহান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইজহান ঘুমিয়ে গিয়েছে। এখন তো তাকে আর উঠানো যাবে না। পদ্ম ইজহানের চোখ থেকে চশমা খুলে রাখলো। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইজহানের দিকে। কাপা কাপা হাতে ইজহানের চাপদাড়িগুলোতে হাত বুলিয়ে দিল। মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবেনি ইজহানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইজহানের দিকে তাকিয়ে। আর ইজহান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা। ইজহানের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইজহান উঠে বসলো। পদ্মের দিকে তাকিয়ে আছে সে তো ঘুমেই। ইজহানকে ডাকলেই হতো, সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ইজহানের ভালো ঘুম হয়েছে। ইজহান পদ্মকে ঠিক মতো শুইয়ে দিল।
ইছান পদ্মের গাল স্পর্শ করলো, হালকা করে তার উষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইছানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার, তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ইছান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্না করে, সে ওখানেই গেল। ইছানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইজান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে, কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ইছান চাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মের ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি। ইছান তার মাকে বলল। মাও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ অবাক হয়ে গেলেন, ইছান কি বলছে এসব? বিয়ের পর ইছানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছেন। যাক, তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে, এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইছানকে বললেন, না থাক, তুই যা, আমি সব করতে পারবো। ইছান চলে আসলো। মানিককে কল করলো, সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মা আর বোনকে আনতে ইছান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30 ইছান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে তাড়াতাড়ি করে, ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটল। ইছান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। পাশে পদ্ম একা, ও পুরো বাসা গোছাচ্ছে। ইছানের কেবিনে হঠাৎ করে সানেয়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইছানের সামনে বসেছে। সানেয়া জিজ্ঞেস করলো, কেমন আছেন? ভালো। এখন কি কারণে এসেছেন? সানেয়া মন ভুলানো হাসি দিয়ে বলল। আসতে পারি না বুঝি? ইছান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আপনার মতো এত ফ্রি থাকি না সব সময় আমি। কোথায় ফ্রি থাকি? কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সানেয়া গেল না, সে বসেই থাকলো। আপনি যে ওইদিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইছান সাথে সাথেই বলল, না, আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সবাইকেই দেখাবো। আমাকে তো পার্সোনাল ভাবে দেখাতেই পারেন, তাই না? আচ্ছা, আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। সানেয়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। ইছান অনেক রেগে গিয়েছে, ধমক দিয়ে সানেয়াকে বলল, আপনি সিনিয়র ডক্টর দেখে ছাড় পেয়ে গিয়েছেন। এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডক্টর, আর আপনি মোটেও সুন্দর নয়। নেক্সট টাইম যদি এসব বলেন পুরো হসপিটাল করে দিব। হসপিটালের সিআই থেকে দারোয়ান পর্যন্ত সবাই জানবে বলে দিলাম। আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান। সানেয়ার আগে ফুসফুস করতে করতে চলে গেল। ইছান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে, এই প্রতিশোধ সানেয়া ইছানের প্রতি তুলবে। ইছান মাথা চেপে ধরে বসে রইল। সানেয়ার মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে। মান সম্মান নেই বোধ হয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40, কলিং বেলটা বেজে উঠল। পদ্ম দরজা খুলল। রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখেছে, একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল, কি রে আর কি, ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে নিয়ে আসলেন। আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম। পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন মাথা ঘুরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে তার আর ইছানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলা ভাইয়ের রুম? পদ্ম হেসে বলল। হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল, গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো। আমি জানো কিছুই বলতে পারি না, কারণ আমি তো জানিই না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? দুলা ভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। আচ্ছা আপু, দুলা ভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসে না তোর দুলাভাই, তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য। কাল যেগুলো ইছান এনেছিল ওইগুলোই। কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলাভাই দিয়েছিল। তুমি না বললে দুলা ভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল, চকলেট দিলেই কি সে ভালোবাসবে? এমন কোনো কথা আছে? তাড়াতাড়ি খাতো, আমার ঘুম পাচ্ছে। তুই খেয়ে আমার পাশে শুয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্মকে ঝাপটে ধরে শুয়েছে। আগেও এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা। ইছান হসপিটাল থেকে চলে এসেছে। তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি করে চলে এসেছে।
বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে। পদ্ম আর পুষ্পা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজান কোমরে হাত দিয়ে দেখছে দুজনকে। ইজান মনে মনে বলছে, আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না, আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা, পদ্ম ওঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল। না মা। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ইজান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনো উঠছে